বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছো আর সবাই রোজ স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করছো। আজকে আমাদের ট্রান্সলেশন প্র্যাকটিস সিরিজের ডে 15, 15তম দিন। আমি তোমাদেরকে বলেছিলাম 30টা ভিডিও ব্যাক টু ব্যাক আসবে, আর মাঝে মাঝে কিন্তু আমাদের WH সিরিজে WH ওয়ার্ডস কী, কখন, কিভাবে, এসব দিয়ে খুবই বেসিক লেভেলের জন্য ভিডিও আসছে। সো এই দুটো সিরিজ যারা পাশাপাশি দেখছো, বেসিক আর ইন্টারমিডিয়েট লেভেলে আছো, ওদের কিন্তু খুবই ভালোভাবে হেল্প করবে এই ভিডিওগুলো যদি দেখে তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও, হোমওয়ার্কটা চালিয়ে যাও। প্রত্যেকটা ভিডিওর শেষে আমি কিছু না কিছু হোমওয়ার্ক বলে দিচ্ছি তোমাদেরকে, এই হোমওয়ার্কগুলো তোমাদেরকে করতে হবে। আজকের ভিডিওতে বোর্ডে লেখা 10টি সেন্টেন্স, টোটাল এই 10টা সেন্টেন্সের মধ্যে ট্রাই করো যে কতটা সেন্টেন্স কত দূর অবধি বানাতে পারো, এবং তারপর মিলিয়ে দেখবে যে সেন্টেন্সগুলো কতটা ঠিক হয়েছে, যদি ভুল হয়ে থাকে কেন ভুল হলো, যাতে করে এরকম ধরনের সেন্টেন্স বানাবার সময় আর ভুল না হয়। প্রত্যেকটা সেন্টেন্স বানাবার সময় আমি তোমাদেরকে এক্সপ্লেন করব যে কেন এবং কিভাবে। সোজাসুজি ট্রান্সলেশন হচ্ছে না, অনেক কটা সেন্টেন্সই আছে যেগুলো সোজাসুজি ট্রান্সলেশন হবে না। যেরকম গরুর গাড়িটি ক্যাঁচকোঁচ শব্দে চলতে থাকলো, ব্যাঙটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল, এইসব একটু কঠিন যে মনে হয়, ট্রান্সলেট করতে গেলে মনে হয় একটু কঠিন। এই সেন্টেন্সগুলো খুব সহজভাবে কিভাবে আমরা ইংরেজিতে বলবো, সেই ট্রান্সলেশনগুলো আজকের ভিডিওতে আমরা শিখবো। সো আমাদের অবজেক্টিভ আজকের ভিডিওর যে আলাদা আলাদা ধরনের একটু টেড়ামেড়া সেন্টেন্সগুলোকে কীভাবে শিখবো, আর এই সেন্টেন্সগুলোর মধ্যে ম্যাক্সিমাম সেন্টেন্সই তোমাদের মানে লার্নার্সদের দেওয়া কমেন্ট থেকে নেওয়া। তোমরা কমেন্ট বক্সের মধ্যে অনেক সেন্টেন্স লিখছো, যেই সেন্টেন্সগুলো থেকে আমি সেন্টেন্স তুলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছি, যাতে করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পাও, তোমাদের যদি কোনো ডাউট থাকে। যারা এখনও প্রশ্ন লিখোনি, নিজের কোনো ডাউট আছে সেন্টেন্সের উপরে, অ্যাটলিস্ট মিনিমাম 5টা সেন্টেন্স এক্ষুনি কমেন্টে লিখে দিতে পারো। এক্ষণ না, ভিডিওটা শেষ হবার পরও লিখতে পারো, আগে ভিডিওটা দেখে নাও ভালো করে, তাহলে আমি সেই সেন্টেন্সগুলোর উপরেও কোনো না কোনো ভিডিও বানাবো, বা কোনো না কোনো ভিডিওতে সেই সেন্টেন্সগুলোকে অ্যাড করে দেবো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটু ফিডব্যাক জানতে চাই। দাদা ইংরেজি আমার মাথা ঢোকাতেই পারি না। জাহাঙ্গীর ডোন্ট ওয়ারি, লাস্ট 5 বছরে there were millions of people who I have witnessed, মানে আমি দেখেছি নিজের চোখে, যে যারা একদম বেসিক লেভেল থেকে শুরু করেছে, কিচ্ছু পারে না এরকম লেভেল থেকে শুরু করেছে, এবং ওরা ইংরেজিতে কথা বলছে উইদিন 1 year, 1.5 years, ওকে, 1 থেকে 1.5 বছর, যারা একদম বেসিক মনে হচ্ছে কিচ্ছু পারি না, কমিউনিকেশন করতে গেলে 1টা বছর লাগবে, কিন্তু 1 বছর ভালো করে প্র্যাকটিস করতে হবে, রোজ এভরিডে ফর্মুলাতে প্র্যাকটিস করতে হবে। সমস্ত ফর্মুলা আমার বিভিন্ন সিরিজে, 100 ডেজের সিরিজেও বলা আছে, তোমরা 100 ডেজের সিরিজটা দেখে রেগুলার প্র্যাকটিস করো, তোমাদের রেজাল্ট দেখতে বেশি দিন লাগবে না। সো 5 নম্বর কোয়েশ্চেনটা কমেন্ট করেছিলাম সুমন চৌধুরী, ইয়েস, তোমাদের নেওয়া কমেন্ট থেকেই এই সেন্টেন্সগুলো নেওয়া। সো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করি যে আরও যাদের মনে হয় যে ভিডিওগুলো হেল্প করতে পারে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও। আর যেহেতু শিখতে এসেছো, নিজে ইনভলভ করো, কোনো না কোনোভাবে একটু রেসপন্স করো। রেসপন্সটা হতে পারে একটা লাইক, হতে পারে একটা কমেন্ট। যারা এই ভিডিওটা দেখছো, যদি মনে হয় যে এই ভিডিওগুলো আমাদেরকে হেল্প করছে, ভিডিওগুলো ঠিকঠাক আছে, তাহলে একটা লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমার টার্গেট কি, তুমি কেন ইংরেজি শিখতে চাইছো। ওকে, তাহলে তোমার পরিকল্পনা, তোমার যেটা টার্গেট, সেটা দৃঢ় হবে, আরও মজবুত হবে। শুরু করা যাক তাহলে। সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। সুলতানা আখতার জাহান, প্র্যাকটিসের অভাবে সব ভুলে গিয়েছি ছোট ভাই, আপনি চালিয়ে যান, আমরা মা ছেলে শিখছি। ওয়াও, ওয়ান্ডারফুল। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট দিদি ভাই। থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। অ্যান্ড বাকি সবাইকেই বলছি যে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর গুড মর্নিং এভরিওয়ান। চলো শুরু করি। সো আজকের আমাদের প্রথম সেন্টেন্স, তুমি কালকে কখন পড়তে বসেছিলে। এই কথাটা খুবই কমন। তুমি কখন পড়তে বসেছিলে, তুমি কখন খেতে বসেছিলে, তুমি কখন টিভি দেখতে বসেছিলে, এরকম করে বলি। তো এইখানে এই দুটো, মনে হয় যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে পড়তে আর একটা হচ্ছে বসেছিলে, কিন্তু আদৌ কি বসেছিলেটা বেশি মাইনে রাখে কথাটাতে? সো ইংলিশে বলতে গেলে এই বসেছিলে কথাটা কিন্তু লাগালে জিনিসটা খুবই সুন্দর দেখায় না ইংরেজিতে। মিন্স তুমি কালকে মানে গতকালকে কখন পড়তে বসেছিলে, ওয়েন ডিড ইউ সিট ফর স্টাডি ইয়েস্টারডে বলতে পারি, বাট এটা খুব বেশি
সুন্দর মনে হয় না। ওয়েন ডিড ইউ সিট ফর স্টাডি ইয়েস্টারডে, ফর স্টাডিং বলবো, ওয়েন ডিড ইউ সিট ফর স্টাডিং ইয়েস্টারডে, ইটস ফাইন। বাট আমরা স্পোকেনে কীভাবে বলবো কথাটা, স্পোকেনে ট্রান্সলেশন শুধু করবো না, স্পোকেনে মানে দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে কথাগুলো কীভাবে বলি সেটা দেখবো। সো ওয়েন ডিড ইউ স্টাডি, ওকে, ওয়েন ডিড ইউ স্টাডি, এটা হচ্ছে সবচেয়ে শর্ট, সবচেয়ে ছোট সেন্টেন্স। ওয়েন ডিড ইউ স্টাডি ইয়েস্টারডে, তুমি গতকালকে কখন পড়াশোনা করেছিলে, ইয়েস্টারডে। বা আরেকটু লম্বা করে যদি বলি তাহলে ওয়েন ডিড ইউ স্টার্ট স্টাডিং, ওয়েন ডিড ইউ এর পর থেকে হয়ে যাবে স্টার্ট স্টাডিং, ওকে, মানে পড়াশোনা কখন শুরু করেছিলে, ওয়েন ডিড ইউ স্টার্ট স্টাডিং ইয়েস্টারডে। এই দুটো। ওয়েন ডিড ইউ সিট ফর স্টাডিং, ইটস ফাইন, ভুল নয়, গ্রামাটিক্যালি ভুল নয়, কিন্তু ওভাবে বলি না আমরা, এই দুটোভাবে বলি। তুমি গতকালকে কখন পড়তে বসেছিলে, ওয়েন ডিড ইউ, ডিড আছে বলে স্টাডিড হয়নি বা স্টার্টেড হয়নি, ওকে। ডিড আছে বলে কোনো সেন্টেন্সে পাস্টের কথা যখন বলি তখন ডিড থাকলে বা ডিড নট থাকলে সেটা ভার্বটার পাস্টে হয় না। সো ওয়েন ডিড ইউ স্টাডি ইয়েস্টারডে, তুমি গতকালকে কখন পড়াশোনা করেছিলে, বা ওয়েন ডিড ইউ স্টার্ট স্টাডিং ইয়েস্টারডে, ওয়েন ডিড ইউ স্টার্ট। সো তুমি উত্তরে বলতে পারবে আই স্টার্টেড স্টাডিং অ্যাট 7 PM, আমি সন্ধ্যা 7টায় পড়াশোনা শুরু করেছিলাম। আই স্টার্টেড স্টাডিং, আমি পড়াশোনা শুরু করেছিলাম। আই স্টার্টেড স্টাডিং অ্যাট 7 PM ইয়েস্টারডে। বা ওয়েন ডিড ইউ স্টাডি ইয়েস্টারডে, তুমি গতকালকে কখন পড়াশোনা করেছিলে, তো তুমি বলতে পারো আই স্টাডিড ইন দ্য ইভিনিং। স্টাডি থেকে হয়ে যাবে স্টাডিড, এর পাস্ট ফর্ম কী হবে, STUDIED, স্টাডিড। আই স্টাডিড ইন দ্য ইভিনিং, বা আই স্টাডিড ফ্রম 7 PM ইয়েস্টারডে, আমি 7টা থেকে পড়াশোনা করেছিলাম। এটা হচ্ছে স্পোকেনে, এখানে গ্রামার বেশি লজিক আসবে না। স্পোকেনে কিভাবে আমরা কথাগুলো বলি সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। নেক্সট সেন্টেন্স, তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, কিভাবে বলবো, তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। আমাদের অর্পিতা ম্যাম অলরেডি আমাদের ফেসবুকের পেজে অনেক ধরনের ভিডিও বানানো শুরু করেছেন, সেখানেও বৃষ্টি সম্বন্ধে অনেক ধরনের সেন্টেন্স লেটেস্ট একটা ভিডিও বানিয়েছেন। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান ফলো আওয়ার ফেসবুক পেজ দাদার হাই স্কুল, সেখানে তোমরা ব্যাক টু ব্যাক অনেক ভিডিও পাবে রেগুলার ইউজড সেন্টেন্সের উপরে। সো সেখানে এই সেন্টেন্সটা দেখেছিলাম আমি, তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। সো বৃষ্টি পড়া মানে রেইনিং, জেনারেলি আমরা রেইনিং বলি, ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি পড়াটাকে বৃষ্টির কোয়ান্টিটি অনুযায়ী আমরা জেনারেলি 3টে ওয়ার্ড ইউজ করি, রেইনিং, 3-4টে ওয়ার্ড, ওকে। সো অনেকগুলো ওয়ার্ড দিয়ে আমরা বৃষ্টি পড়াটাকে বলতে পারি। সো যখন খুবই ঝিরঝির বৃষ্টি পড়ে, একটু জাস্ট কুয়াশার মতো বৃষ্টি পড়ছে, সো কুয়াশার থেকে শুরু করে একটু বেশি অবধি আমরা বলি ড্রিজলিং। যখন বৃষ্টির ফোঁটা পড়ে না, জাস্ট কুয়াশার মতো বা তার থেকে একটু বেশি পড়ে, ওটাকে বলি কি, ড্রিজলিং। আর যখন জেনারেল বৃষ্টি হচ্ছে, সাধারণভাবে মানে নর্মাল বৃষ্টি হচ্ছে, তখন বলি রেইনিং। আর একটু বেশি যখন বৃষ্টি হয়, ঝমঝমিয়ে বৃষ্টি যেটাকে বলি আমরা, ওটাকে আমরা বলতে পারি ইটস পোরিং, ওকে, ইটস পোরিং ডাউন। আরও বেশি যখন মুষলধারে বৃষ্টি, মনে হচ্ছে উপর থেকে পুরো ট্যাঙ্ক ঢেলে দিচ্ছে, তখন আমরা বলি ইটস বাকেটিং ডাউন, ওকে। সো তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, এর ইংরেজি কী হবে, আমরা ঝমঝমিয়ের জন্য বলতে পারি ইট ওয়াজ কি, পোরিং দেন, ইট ওয়াজ পোরিং ডাউন, ওকে, মানে তখন খুব বৃষ্টিপাত হচ্ছিল, ইট ওয়াজ পোরিং ডাউন। বা ইট ওয়াজ রেইনিং হেভিলি, ওকে। সো ঝমঝমিয়ের জন্য আলাদা করে ইংলিশ নেই, ঝমঝমিয়েটা হচ্ছে বাংলায় কথার মধ্যে একটা অলংকার, ওকে। ইংলিশে যেরকম রেইন আর ড্রিজলিং, এই দুটো হচ্ছে বৃষ্টির সাথে রিলেটেড। আমি যদি বলি পোরিং বা বাকেটিং, এগুলো বৃষ্টির সাথে রিলেটেড না, অন্য কিছু যেগুলোকে ইংলিশের অলংকার হিসেবে ব্যবহার করছি। যেরকম ঝমঝমিয়েটা বাংলা ভাষায় একটা অলংকার হিসেবে ব্যবহার করছি, এরকম ইংলিশ ভাষায় বৃষ্টি পড়াটাকে, কতটা জোরে বৃষ্টি পড়ছে, যেরকম ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইডিয়ামসে আমরা পড়েছিলাম, কিন্তু স্পোকেনে কেউ ব্যবহার করে না। এরকম করে পোরিং ডাউন, বাকেটিং ডাউন এগুলো ব্যবহার হয় যখন খুব বেশি বৃষ্টি হয়, ওকে। সো ইট ওয়াজ পোরিং ডাউন, এতটুকুই। নেক্সট, ব্যাঙটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল। তোমাদের মধ্যে একজন আমাকে এই কমেন্টের মধ্যে অনেকগুলো সেন্টেন্স দিয়েছিলে, তার মধ্যে একটা এটা, ব্যাঙটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল। বলো তো দেখি কারা বলতে পারবে। দেন ইট ওয়াজ রেইনিং ডাউন, বলতে পারি ইট ওয়াজ পোরিং ডাউন, ভেরি গুড।
দীপ্তি, সুমন চক্রবর্তী, ইট ওয়াজ রেইনিং ডাউন দেন, ওরকম করে বলতে পারো। ইট ওয়াজ পোরিং ডাউন, মানে রেইনিং থেকে একটু বেশি, যেহেতু একটা অলংকার লাগানো হয়েছে এখানে, ঝমঝমিয়ে। তো ইংলিশে কি অলংকার লাগাতে পারি? পোরিং ডাউন লাগিয়ে দিলাম, ওকে, বা বাকেটিং ডাউন লাগিয়ে দিতে পারো। নেক্সট, ব্যাঙটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল। কে বলছো? এর উত্তর কি হবে? দাদা মাঝে মাঝে বাজে একটা শব্দ হচ্ছে। ও সরি, কী শব্দ হচ্ছে এখানে? হয়তো এটা টিকটিক করছে, বাজছে, এরকম হতে পারে। এটাকে একটু মাইক একটু ঠিক করে দিলাম। ওকে, প্লিজ একটু কমেন্ট করে বলো সব কিছু ঠিকঠাক আছে কি না। আনামুল হাসান, ইয়া, সব কিছু ঠিক আছে। গেমিং, DEXE গেমিং, তোমরা আইডিতে একটু নিজের নামটা লিখলে না, মানে যখন কিছু লেখো তখন বলতে সুবিধা হয়। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, অল ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন আছেন? ইয়েস, আই এম গুড, আই এম ওয়েল। সো কী হবে? ব্যাংকটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল। কে বলছো উত্তরটা? দ্য ফ্রগ ইজ জাম্পিং অন, কি বলছো? অন ওয়াটার। এটা তো হচ্ছে জলে ঝাঁপ দিচ্ছে। দ্য ফ্রগ ইজ জাম্পিং অন দ্য ওয়াটার। আর কিছু? ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইয়া, ওটাই বললাম যে ক্যাটস অ্যান্ড ডগস আমরা বলি ইডিয়ামসের ব্যবহার হিসেবে, বাট স্পোকেনে সেরকম শোনা যায় না কথাটা ব্যবহার করতে। তোমরা ব্যবহার করতে পারো, নো প্রবলেম। দ্য ফ্রগ ইজ জাম্পিং অন ওয়াটার না। আর কিছু? দ্য ফ্রগ কিপ জাম্পিং অন টু দ্য ওয়াটার, মানে ঝাঁপ দিতেই থাকে, এর মানে এটা হয়ে গেল। দ্য ফ্রগ জাম্পড দ্য ওয়াটার ওয়াইল লাফিং। লাফিং, এটা তো হয়ে গেল হাসতে হাসতে। ওকে, একজন বলছে রেহান মাহমুদ, আই এম ট্রাইং, এক সেকেন্ড চলে যাচ্ছে কমেন্টগুলো। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ বাই ইউটিউব অ্যান্ড গুগল ট্রান্সলেটার, ক্যান আই ইউজ গুগল ট্রান্সলেটার, ক্যান ইট গিভ প্রপার ট্রান্সলেশন বিকজ আই এম নট এবল টু লার্ন ফ্রম টিচার্স। সো আমি আগের দিনও বলেছিলাম, কেউ জিজ্ঞেস করেছিলে এরকম ধরনের প্রশ্ন, বাক্য, ব্যাংকটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল, গুগল ট্রান্সলেটর বলতে পারবে না। ওকে, আমি গতকালকে বাজার গেছিলাম, ওকে, যেগুলো জেনারেল সেন্টেন্স আছে, যেখানে কোনো অলংকার বা বাংলা ভাষার আলাদা করে ভাব ব্যবহার হয়নি, সেই সব সেন্টেন্স গুগল ট্রান্সলেটরে কারেক্ট বলবে। বাট আমি যদি বলি গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দে চলতে লাগলো, ওরকম ধরনের কিছু পাবে না খুঁজে। ওকে, বাচ্চাটি লাফাতে লাফাতে ঢুকে গেল। সো যেখানে একটু ডাবল ওয়ার্ড আছে বা একটু আলাদা ধরনের বাংলায় অলংকার লাগিয়েছি, সেগুলোকে ট্রান্সলেটারে খুঁজে পাবে না। ওকে, যেগুলো সিম্পল সেন্টেন্স আছে, সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, কোনো ধরনের টেরাম্যানা সেন্টেন্স না, ওকে, সোজা সোজা সেন্টেন্স, সেগুলোকে ট্রান্সলেটার ইউজ করে অবশ্যই শিখতে পারো। আর গুগল ইউটিউবে আমি তোমাদের জন্য 100 ডেজের সিরিজ বানিয়ে রেখেছি, WH এর সিরিজ বানাচ্ছি, ট্রান্সলেশনের সিরিজ বানাচ্ছি, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু লিঙ্ক দেওয়া আছে। ওকে, তোমরা এগুলোকে ফলো করে, প্লেলিস্টে গিয়ে এগুলোকে ফলো করে রেগুলার প্র্যাকটিস করে অবশ্যই ইংরেজি শিখতে পারো, ইংলিশে ইমপ্রুভ করতে পারো। সো ব্যাংকটি লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল, এখানে লাফাতে লাফাতে কথাটাকে আলাদা করে দুবার জাম্পিং জাম্পিং বা ওরকম কিছু না বলে, এই লাফানো ব্যাং মানে একটা নাউন বানিয়ে নেব, দ্য জাম্পিং ফ্রগ। ওকে, দ্য জাম্পিং ফ্রগ, জাম্পিং ফ্রগ মানে এর মানে হচ্ছে এরকম কোনো ব্যাঙ না যে সবসময় লাফাতে থাকে, মানে যেহেতু ব্যাঙটা লাফাচ্ছিল, তো এটাকে লাফানো অবস্থায় দেখে আমি এটাকে একটা নাম দিলাম ইংলিশে, সেটা হচ্ছে দ্য জাম্পিং ফ্রগ। দ্য জাম্পিং ফ্রগ মানে যেই সময়ও ব্যাঙ জলে যাচ্ছিল বা একটা অ্যাক্টিভিটি করছিল, বা এই যে সেন্টেন্সটা আমি বানাচ্ছি তখন সেটা লাফাচ্ছিল। সো দ্য জাম্পিং ফ্রগ কি, লাফাতে লাফাতে কী করলো? জলে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়া মানে ডাইভ করা। জলের মধ্যে যখন আমরা এরকম করে পুকুর পাড়ে গিয়ে এরকম করে ঝাঁপ দিই, ওটাকে কী বলে? জাম্প করি। জাম্প করি, এই যে জাম্প করাটা, জলের মধ্যে যে জাম্প করাটা, এটাকে বলে ডাইভ ইন, ডাইভ করা। সো ডাইভড, DIVE, ডাইভ, ডাইভ থেকে ডাইভড। ওকে, জলে ঝাঁপ দিল, পাস্ট হয়ে গেছে। ওকে, সো দ্য জাম্পিং ফ্রগ ডাইভড ইনটু, জলের ভিতরে চলে গেছে, ঝাঁপ দিয়ে তো জলের ভিতরে চলে যাবে, রাইট? সো ডাইভ ইনটু দ্য ওয়াটার, ইনটু দ্য ওয়াটার। সো দ্য জাম্পিং ফ্রগ ডাইভড ইনটু দ্য ওয়াটার, এভাবে বলতে পারি। এর বাইরেও তোমরা কেউ যদি কিছু বানাতে চাও, বানাতে পারো, আমি দেখে বলতে পারি। দ্য frog leaped into the water. Dibyendu Manik, yeah, leaped is also another word. Okay, so you can use
বাট আমার মনে হয় মানে আমি যদি আমাকে বলো এই কথাটাকে ইংলিশে কীভাবে বলবো, এভাবে বলবো আমার কাছে বেশি কমফোর্টেবল মনে হবে। দাদা আপনি কীভাবে ইংলিশ শিখেছেন? অনেক গল্প করেছি 100 ডেজের সিরিজের মধ্যে, সেই গল্পগুলো এখানে আবার করে বোর করবো না, আবার অন্য একদিন করবো যার থাম্বনেল ওরকম থাকবে যে আমি কিভাবে ইংরেজি শিখেছি। চলো, গরুর গাড়িটি এটা এটা হলো লাফাতে লাফাতে জলে ঝাঁপ দিল, দ্য জাম্পিং ফ্রগ। এবার জাম্পিং ফ্রগ আছে বলে আমি যদি বলি বাচ্চাটি লাফাতে লাফাতে ঘরে ঢুকে গেল, এরকম বলো না, দ্য জাম্পিং জাম্পিং কিড। ওকে, এখানে ফ্রগ আছে, জাম্পিং ফ্রগ বলেছি। ওকে, সো যদি বলি বাচ্চাটি লাফাতে লাফাতে ঘরে ঢুকেছে, সো ওখানে দ্য জাম্পিং কিড এন্টার্ড দ্য রুম, ওরকম না। ওখানে হয়ে যাবে, আমি বলবো যে বাচ্চাটি লাফাতে লাফাতে ঘরে ঢুকে গেল, আই উইল সে লাইক the kid came jumping. Okay, the kid came into the room jumping. Okay, মানে লাফিয়ে লাফিয়ে জাম্পিং, জাম্প করে করে ঘরে ঢুকলো। ওকে, বাট while jumping he came into the room. While jumping the kid came into the room. জাম্প করতে করতে বা জাম্প করার সময়, ওকে, ওরকমভাবে এলো। সো দ্য কিড এন্টার্ড দ্য রুম জাম্পিং, দিস ইজ ফাইন। সো এইসব ধরনের সেন্টেন্সগুলোকে অনেকভাবে বলতে পারি। তার মানে এরকম না যে যেটাই লাফাতে লাফাতে, শুনতে শুনতে, খেতে খেতে, ঘুমাতে ঘুমাতে, এগুলোকে ডাবল ডাবল ওয়ার্ড ইউজ করবো না। কোথাও ওয়াইল ব্যবহার করবো, যেরকম আমি পড়তে পড়তে, গান শুনতে শুনতে পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং ওয়াইল লিসনিং দ্য মিউজিক। সো ওয়াইল লিসনিং টু দ্য মিউজিক, আমি গান শুনতে শুনতে পড়ছিলাম, আই ওয়াজ স্টাডিং ওয়াইল লিসনিং টু দ্য মিউজিক। ওয়াইল মানে শোনার সময়, গান শুনতে শুনতে পড়াশোনা করছিলাম। ওকে, সো ইটস সিচুয়েশন বেসড। তোমার মনে এরকম ধরনের ডাবল ওয়ার্ড নিয়ে কতগুলো সেন্টেন্স তোমার মনে আসে যেগুলো তুমি ব্যবহার করতে পারো কোনো না কোনো সিচুয়েশনে, সেগুলো তুমি চেষ্টা করো ইংলিশে বানানোর। কোনোটাতে যদি ডাউট হয় তাহলে আমাকে লিখে জানাও, আই উইল ট্রাই টু সলভ ইয়োর সেন্টেন্সেস। নেক্সট, গরুর গাড়িটি ক্যাঁচ কোঁচ শব্দে চলতে লাগলো। কীভাবে বলবো? গরুর গাড়িটি ক্যাঁচ কোঁচ শব্দে। দেখি কেউ ইংলিশে বানাতে পারছো কিনা এই সেন্টেন্সটা। গরুর গাড়িকে আমরা বলি বুলক কার্ট। বুলক, BULLOK, বুলক। ওকে, সো বুলক কার্ট, গরুর গাড়ি। এবার ক্যাঁচ কোঁচ শব্দে চলতে থাকলো, এটাকে কিভাবে বলবে ইংরেজিতে? গরুর গাড়িটি ক্যাঁচ কোঁচ শব্দে চলতে থাকলো। দ্য বুলক কার্ট ওয়াকড অন সাউন্ডিং। সুমন চৌধুরী, না, দ্য কার্ট ওয়াজ মুভিং উইথ এ ক্র্যাকিং সাউন্ড। ইয়া, ক্র্যাকিং বলতে পারি বা ক্র্যাকলিং বলতে পারি। ক্যাঁচকোচ শব্দ ইংরেজিতে, এটার ক্যাঁচকোচ শব্দটার মানে ক্যাঁচকোচ, এটা হচ্ছে বাংলায় এরকম করে বলছি, ক্যাঁচের ক্যাঁচেরও বলতে পারি, ক্যাঁচকোঁচও বলতে পারি, অনেকভাবে বলতে পারি, রাইট? বাংলায় যেভাবে বলি, এক এক কবিরা মানে রাইটার বা পয়েট বিভিন্নভাবে লিখেছেন। সো যেটাই হোক, আসলে ইংরেজিতে যদি বলি যে এরকম ধরনের আওয়াজকে কী বলে, তাহলে ইটস ক্র্যাকিং বা ক্র্যাকলিং সাউন্ড। লিফ ক্র্যাকলিং সাউন্ড, যেরকম শুকনো পাতা পড়ে থাকলে আমরা যখন হেঁটে যাই ওর উপর দিয়ে ক্যাঁচের মেচের, সো ক্যাঁচের মেচের হোক, ক্যাঁচের ক্যাঁচের হোক, ক্যাঁচকোচ হোক, আমরা এটাকে ক্র্যাকলিং বা ক্র্যাকিং সাউন্ড বলতে পারি। সো গরুর গাড়িটি ক্যাঁচকোচ শব্দে চলতে থাকলো, চলতে থাকলো, চলতে লাগলো না, মানে ইট স্টার্টেড মুভিং না, ইট কেপ্ট অন মুভিং। চলতে থাকলো মানে ইট কেপ্ট অন মুভিং। সো দ্য বুলক কার্ট, বুলক কার্ট, ওকে, বুলক কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি, যেটা মানুষকে নিয়ে যায়, বা শুধু কার্ট, কার্ট মানে এরকম না যে শুধু মানুষকেই নিয়ে যায়, মালপত্রও নিয়ে যায়, বোঝাই করা, কি জানি কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা, কলসি হাঁড়ি, ছোটোবেলায় আমরা পড়েছিলাম। সো দ্য বুলক কার্ট, ওকে, গরুর গাড়ি, যেটা মালপত্র নিয়ে যায়, মানুষও নিয়ে যায়, পেছনে একটা কেরিয়ার থাকে, সামনে বুল থাকে, গরু, ওকে, কাউ বা বুল থাকে। তো সে যেটাই থাকুক, এটার নাম হয়ে গেছে বুলক কার্ট। ওকে, সো দ্য বুলক কার্ট কেপ্ট অন মুভিং, চলতে থাকলো, কেপ্ট অন মুভিং, কেপ্ট অন মুভিং উইথ আ ক্র্যাকিং সাউন্ড বা ক্র্যাকলিং সাউন্ড। ক্র্যাকলিং, CRACKLING, crackling sound. ওকে, ওয়াইল প্রডিউসিং আ ক্র্যাকলিং সাউন্ড বলতে পারি, বাট অনেক লম্বা হয়ে যাবে সেন্টেন্সটা, শুনতে সুন্দর লাগবে না। তো শর্টে বলতে গেলে উইথ এ ক্র্যাকলিং সাউন্ড। ওকে, শর্ট, ক্রিস্প।
দ্য বুলক কার্ট কেপ্ট অন মুভিং উইথ এ ক্র্যাকলিং সাউন্ড, একটা ক্র্যাকলিং সাউন্ডের সাথে মানে ক্যাঁচকুচ শব্দ করতে করতে বুলক কার্টটা চলতে থাকলো। গট ইট? নেক্সট সেন্টেন্স, অল ফ্রেন্ডস আর গুড মর্নিং। কে? ওয়াই ডোন্ট ইউ রিডিং মাই কমেন্ট? বিমন সাহা। আমি মানে পড়াশোনা বাদ দিয়ে সবার কমেন্ট পড়ছি না, এরকম খারাপ পেও না কিছু, মাঝে মধ্যে এক দুটো কমেন্ট চোখে যেটা আসছে চট করে সেই সময় স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটাই পড়ছি। তোমরা নিজের স্ক্রিনেও হয়তো দেখতে পাও যে কমেন্টগুলো কন্টিনিউয়াসলি যেতে থাকে। সো কোনো কারোর সাথে এরকম কিছু নেই যে ইচ্ছে করে পড়ি না, এই তো পড়ে নিলাম তোমার কমেন্টটা। দ্য বুলক কার্ট কেপ্ট অন মুভিং উইথ এ ক্র্যাকলিং সাউন্ড। দীপ্তি, ভেরি গুড। রহিম স্যার, আমি ইংরেজিতে যেহেতু যেন সুতরাং এই শব্দগুলো ব্যবহার করব। ডেফিনেটলি আই উইল মেক এ ভিডিও যেহেতু সুতরাং আর কি বললে, যেহেতু সুতরাং যেন এই শব্দগুলো ব্যবহার করে। ওকে ফাইন। নেক্সট সেন্টেন্স আমাদের, আমার কাঁধ থেকে কি বোঝাই না নেমে গেল। আমার কাঁধ থেকে কি বোঝাই না নেমে গেল। সো এটা তো এরকম না যে একটা বোঝা, ওকে বোঝাই করা কলসিহারির মতো আমি একটা বড় বোঝা নিয়ে এলাম আর বোঝাটা নামিয়ে দিয়ে বলছি আমার কাঁধ থেকে কি বোঝাই না নেমে গেল। আসলে তো প্র্যাকটিক্যালি এই সেন্টেন্সটার ব্যবহার এটা না যে সত্যিকারের বোঝা, এটা হচ্ছে কোনো একটা দায়িত্ব বা কোনো একটা বড় মেইনলি দায়িত্ব, কোনো একটা রেসপন্সিবিলিটি ছিল আমার কাঁধে আর এটা সারলো, আলটিমেটলি কাজটা মিটলো, তো আমার কাছ থেকে কাঁধ থেকে বোঝাটা নেমে গেলো, মানে বার্ডেন। এই ধরনের বোঝাটাকে বলি আমরা বার্ডেন। এটা কোনো ধরনের রিয়েল বোঝা বা লাগেজ না, এটা একটা বার্ডেন। সো এই বোঝা যেটা হচ্ছে কোনো একটা দায়িত্ব, সেটাকে আমরা বলি বার্ডেন। তো কীভাবে বলবো আমার কাঁধ থেকে কি বোঝাই না নেমে গেল? কীভাবে বলবো? কাম অন, রাইট ডাউন ইউর সেন্টেন্সেস। 5 সেকেন্ড। হ্যালো, দ্য ওয়েট ড্রপড ফ্রম মাই শোল্ডার্স। রানা, না এটাই তো বলছি, এটা ওয়েট না, এটা সেই লাগেজ ওয়েট বা যেটাকে ধরতে পারি এরকম কোনো ওয়েট না, এই জন্য ওয়েট লিখবো না আমরা এখানে। ওকে, এটা হচ্ছে একটা দায়িত্ব, দায়িত্বের বোঝা। আমার কাঁধ থেকে কি বোঝাই না নেমে গেল, এটা একটা দায়িত্বের বোঝা, সো এটাকে বলি বার্ডেন। ওকে, বার্ডেন। বার্ডেন লাগিয়ে কী বলো? বার্ডেন ড্রপড আউট ফ্রম মাই শোল্ডার। না, দ্য ওয়েট ড্রপড মাই শোল্ডার, না না না, বিগ বার্ডেন ওয়াজ ড্রপড ফ্রম মাই শোল্ডার। না, মানে মনে হচ্ছে একদম সেন্টেন্সগুলো মেকানিক্যাল, একদম সেন্টেন্স বাক্য কি শব্দ ধরে ধরে ট্রান্সলেশন করা হয়েছে। সো আমরা স্পোকেনে কীভাবে বলবো ইংরেজিতে, রিয়েল লাইফে যখন কথা বলতে চাই তখন কীভাবে বলবো আমার কাঁধ থেকে কি বোঝাই না নেমে গেল? এটাতে ট্রান্সলেশনে যেও না, এই সেন্টেন্সটাতে আমরা ট্রান্সলেশন সিরিজ প্র্যাকটিস। এই ট্রান্সলেশন সিরিজে আমাদের মেন টার্গেট ট্রান্সলেশন না করে রিয়েল লাইফে কীভাবে সেম সেন্টেন্সটাকে বলা, ওকে, এটা দেখা। ট্রান্সলেশন তো মানে শুধুমাত্র কি বলবো খুবই লিমিটেড সেন্টেন্স, যেগুলো সোজাসুজি সেন্টেন্স, কিন্তু যেখানে এরকম পেঁচানো কিছু না কিছু আছে, একটা বলছি আরেকটা মানে বেরোচ্ছে, সেসব কিন্তু সেন্টেন্সের সোজাসুজি ট্রান্সলেশন হয় না। সোজাসুজি ট্রান্সলেশন করলে পুরো সেন্টেন্সটা ইংলিশে গুলিয়ে যাবে। সো বার্ডেন ফ্রি বলতে পারি আমার কাঁধ থেকে কী বোঝাই না নেমে গেলো, মানে শেষমেশ আমার কাঁধ থেকে বোঝাটা নেমেছে। ফাইনালি, এভাবে বলতে পারি, ফাইনালি আই গট, এবার বার্ডেন ফ্রিও বলতে পারি, বা আই গট রিড অফ, এর মানে হচ্ছে ছাড়া পেলাম, মুক্তি পেলাম, মানে বা নামলো, কি বলে বোঝা নামলো। ফাইনালি আই গট রিড অফ দ্য হিউজ বার্ডেন, বা না বার্ডেন। ওকে, সো ফাইনালি আই গট রিড অফ দ্য হিউজ বার্ডেন। সো এখানে শোল্ডার বা ওয়েট কিছুই ব্যবহার করা দরকার নেই। এভাবে বলতে পারি ফাইনালি আই গট রিড অফ দ্য হিউজ বার্ডেন, বা ফাইনালি আই বিকেম, আমি হতে পেরেছি, কি হতে পেরেছি? বার্ডেন ফ্রি, মানে বার্ডেন থেকে আমি ফাইনালি মুক্তি পেলাম, আমার কাছ থেকে কাঁধ থেকে বার্ডেন মানে দায়িত্ব, যেটাই দায়িত্ব কর্তব্য বোঝা ছিল সেটা নামলো। সো ফাইনালি আই বিকেম বার্ডেন ফ্রি, বা ফাইনালি আই অ্যাম বার্ডেন ফ্রি, আমি বার্ডেন ফ্রি হলাম ফাইনালি, বা ফাইনালি আই গট রিড অফ অল দ্য হিউজ
কি ফাইনালি আই গট রিড অফ দ্য হিউজ বার্ডেন। Finally, I became burden free. Finally, I got rid of the huge burden. But finally, I got rid of all the burdens. So, bolte pari all the burden. Okay. What a burden down from my shoulder. What a burden. Na. What a burden down from my shoulder. না ঠিক আছে, সেন্টেন্সটা একটু হয়তো অন্যভাবে বলতে পারি, যেরকম finally what a burden dropped down from my shoulder. Okay, it's fine. Finally what a burden dropped off my shoulder বা drop down from my shoulder, it's fine. Drop down from my shoulder ও বলতে পারি, but dropped off my shoulder এই দুটোকে বললে আরো সুন্দর লাগবে। Finally what a burden dropped off my shoulder. Okay, fine. Next sentence, finally I got rid of the huge burden বা finally I got rid of all the burdens. Next sentence, আমি ওখানে যাচ্ছি 10 দিন পর। তো উত্তরে আমি বলছি আমি ওখানে যাচ্ছি 10 দিন পর, তুমি আমাকে বলছো কদিন থাকতে হবে, কিভাবে বলবো? ফাইন, আমি ওখানে যাচ্ছি 10 দিন পর। আই এম গোয়িং দেয়ার বা আই উইল গো দেয়ার দুভাবে বলতে পারি। আই মানে হেল্পিং ভার্বে আই অ্যাম গোয়িং বা I will go. Okay, am লাগালে going, will লাগালে go. I will go there বা I am going there after 10 days, right? I am going there after 10 days. এবার I am going কেন বলি এভাবে, কেন আইএনজি লাগিয়ে কেন বলি? কারণ ফিউচারে যে কোনো জিনিস প্ল্যান হয়ে গেছে, সেটা করব, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বলতে পারি। সো আমি ওখানে যাচ্ছি 10 দিন পর, মানে আমি 10 দিন পর ওখানে যাচ্ছি। আই এম গোয়িং দেয়ার আফটার 10 days বা শুধু ফিউচারে যদি বলি তাহলে আই উইল গো দেয়ার আফটার 10 days. আচ্ছা, কদিন থাকতে হবে? সো হাউ মেনি ডেজ, কদিনকে কিভাবে বলবো? উত্তরে হাউ মেনি ডেজ, কদিন। হাউ মেনি ডেজ উইল ইউ নিড টু স্টে বা ডু ইউ নিড টু স্টে, তোমার কদিন থাকতে হবে। ওকে, সো আই উইল নিড টু স্টে, আমাকে থাকতে হবে বা আমার থাকার প্রয়োজন হবে 4 দিন। ওকে, আমার 4 দিন থাকার প্রয়োজন হবে। সো মানে আমাকে 4 দিন থাকতে হবে। সো আই হ্যাভ টু স্টে ফর 4 days বা আই উইল হ্যাভ টু স্টে ফর 4 days বা আই উইল নিড টু স্টে বা আই নিড টু স্টে ফর 4 days, যেভাবে বলতে পারি। সো এই জন্য প্রশ্নটা কীভাবে হবে? হাউ মেনি ডেজ উইল ইউ নিড টু বা ডু ইউ নিড টু, ডু ইউ নিড টু। এবার নিড টু এর জায়গায় হ্যাভ টুও বলতে পারি, কদিন থাকতে হবে। একটা হচ্ছে নিড টু দিয়ে বললে কদিন থাকার প্রয়োজন, আর তোমাকে থাকতেই হবে, আর কিছু তো করার নেই, থাকতেই হবে, এরকম যদি হয় তাহলে হ্যাভ টু। সো হাউ মেনি ডেজ ডু ইউ নিড টু বা হাউ মেনি ডেজ উইল ইউ নিড টু বা উইল ইউ হ্যাভ টু স্টে দেয়ার, তোমাকে ওখানে কদিন থাকতে হবে। এই স্ট্রাকচারগুলো বেশি বেশি করে বলার প্র্যাকটিস করো, যাতে করে অভ্যেস হতে থাকে। হাউ মেনি ডেজ উইল ইউ নিড টু স্টে দেয়ার, তোমাকে ওখানে কদিন থাকতে হবে। সো উত্তর তুমি বলতে পারো আমাকে 4 দিন থাকতে হবে। আই উইল হ্যাভ টু স্টে ফর 4 days, আমাকে 4 দিন থাকতে হবে। আই উইল হ্যাভ টু স্টে ফর 4 days, আই উইল হ্যাভ টু স্টে বা আই উইল স্টে, আই উইল হ্যাভ টু লাগালেন, আই উইল স্টে ফর 4 days, আমি 4 দিন থাকবো। নেক্সট, আমি আসার আগে ট্রেনটি চলে গিয়েছিল। এই সেন্টেন্সটা খুবই কমন, এটাও তোমাদের মধ্যে থেকেই তোমরাই দিয়েছো কমেন্টে। ওকে, তাই অ্যাড করেছি, আদারওয়াইজ এই সেন্টেন্সগুলো আমি আগেও কভার করেছিলাম। আমি আসার আগে ট্রেনটি চলে গিয়েছিল, ডাক্তার আসার আগে রোগী মারা গেছিল, আমি বাড়ি ঢোকার আগে ওরা চলে গেছিল, এরকম ধরনের কথাগুলো কীভাবে বলবো? সো আমি আসার আগে ট্রেনটি চলে গেছিলো, এখানে দুটো কাজ হয়ে গেছিলো অতীতে। ওকে, ব্যাপারটা লক্ষ্য করো একটু, এই জন্য থাম্বনেইলে এটা লেখা আছে টাইটেলে, যে এই কঠিন সেন্টেন্সগুলো যেখানে একটু টেরামেরা বা একটু কঠিন কমপ্লেক্স সেন্টেন্স হবে। সো অতীতে দুটো কাজ হয়ে গেছিলো। কি? আমি আসার আগে মানে আমি এসেছিলাম আর ট্রেনটি চলে গেছিলো। তো একটা হচ্ছে ট্রেন চলে যাওয়া, আর একটা হচ্ছে আমি আসা। এই সেন্টেন্সগুলোতে চোখ বন্ধ করে যেই কাজটা আগে হয়েছিল সেই কাজটাকে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম দিয়ে বানাবে। সো কোন কাজটা আগে হয়েছিল? আমি আসার আগে না ট্রেনটা চলে গেছিল? আমি এসেছিলাম না ট্রেনটা চলে গেছিলো? ট্রেনটা আগে চলে গেছিলো, তারপর আমি পৌঁছেছিলাম, রাইট? সো সেন্টেন্সে কোনটা আগে কোনটা পরে এটা না,
এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছিল? ট্রেনটা আগে চলে গেছিল। সো এই জন্য ট্রেনটি চলে গেছিল, এটাকে আগে লিখবো দ্য ট্রেন কি হ্যাড, হ্যাড লাগিয়ে পাস্ট পারফেক্ট বানাবো এটাকে। সো দ্য ট্রেন হ্যাড গন, দ্য ট্রেন হ্যাড গন লিখতে পারি, ভুল হবে না, কিন্তু ট্রেন গো, ট্রেনের সাথে আমরা গো বলি না, ট্রেনের সাথে সবসময় লিভ ব্যবহার করি, ট্রেন, বাস, গাড়ি। ওকে, যখন আমরা জিজ্ঞেস করি ওয়েন দ্য বাস উইল গো, ওয়েন দ্য ট্রেন উইল গো, এরকম করে না, ওয়েন দ্য ট্রেন উইল লিভ, বা অ্যানাউন্স করে দেখবে দ্য ট্রেন উইল লিভ অ্যাট 1600 আওয়ার্স, মানে বিকেল 4টার সময় ট্রেনটা ছাড়বে। সো লিভ ব্যবহার করা হয় যখন চলে যাওয়া বলি। তো এই জন্য গো থেকে গন, দ্য ট্রেন হ্যাড গন বলবো না, দ্য ট্রেন হ্যাড, লিভ থেকে হয়ে যাবে লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা চলে গেছিল। কখন চলে গেছিল? আমি আসার আগে। দ্য ট্রেন হ্যাড লেফট অ্যাট 4, ওকে, বাট দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর 4 PM, 4টের আগে ট্রেনটা চলে গেছিলো, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর 4 PM। কিন্তু এখানে সময় না, এখানে আরেকটা অ্যাকশন আছে, আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি আসার আগে। তো পরেরটা যেটা, সেটা হবে সিম্পল পাস্টে, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই, কি আমি আসার আগে, বিফোর আই কেম, আমি আসার আগে কেম বলতে পারি, বা আমি পৌঁছাবার আগে, বিফোর আই arrived. Okay, the train had left before I came, but the train had left before I arrived the station. The station এ পৌঁছাবার আগে ট্রেনটা চলে গেছিল। Before I came, সুমন চৌধুরী, very good. Rana, the train had left before I come হবে না, রানা ভার্বের সেকেন্ড ফর্ম হবে এখানে, সিম্পল পাস্ট। আর সিম্পল পাস্টে সবসময় আমরা V2 ব্যবহার করি। সো কাম থেকে কেম, কাম V1, কেম হচ্ছে V2, এরকম করে। অ্যারাইভ হচ্ছে V1, অ্যারাইভড হচ্ছে V2। সো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই কেম, বা বিফোর আই অ্যারাইভড, বা বিফোর আই রিচডও বলতে পারি আমি, পৌঁছাবার আগে। ওকে, সন্ধ্যায় লাইভ করলে হেল্পফুল হয়, আরাফিন, ইস্তিয়াক, ইয়া আই নো, বাট সন্ধ্যায় আমি কয়েকদিন ধরে সময় পাচ্ছি না, তাই সকালবেলায় করছি। আমি একটু সন্ধ্যাবেলায় বেশি ব্যস্ত থাকছি, সো সকালে করছি। যারা যারা অ্যাভেলেবেল থাকো ওরা অ্যাটেন্ড করো, যারা একটু কাজে আছো ট্রাই করো অ্যাটেন্ড করতে। আর যদি কোনোভাবেই না হয় তাহলে যখনই সময় পাবে দেখে নিও, তাহলে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সন্ধ্যাবেলা দেখে নিতে পারবে। সো প্লিজ এইটা একটু অ্যাডজাস্ট করো কিছুদিন, আমি কিছুদিন একটু সেম শিডিউলই চলতে থাকবে। এখন সন্ধ্যাতে যখন হবে করব, এখন কিছুদিন সকালেই চলবে। তুমি এমন ভান করছো যেন কিছুই জানো না, তুমি এমন ভান করছো যে কিছুই জানো না, এত কিছু হয়ে গেল, তুমি তো সব জানো, ইউ নো এভরিথিং, বাট ইউ আর প্রিটেন্ডিং, বা ইউ আর অ্যাক্টিং লাইক ইউ ডোন্ট নো এনিথিং। আমার মনে হয় তুমি এরকম করে অ্যাক্টিং করছো বা প্রিটেন্ড করছো। প্রিটেন্ড করা মানে হচ্ছে যেটা নয় সেটা হিসেবে সেটা দেখাবার চেষ্টা করা। ওকে, প্রিটেন্ড করা। ওকে, সো কীভাবে বলবো? তুমি এমন ভান করছো যেন কিছুই জানো না, ইউ আর অ্যাক্টিং বলতে পারি। তুমি অ্যাক্টিং করছো, মানে ভান করছো এখানে, মানে অ্যাক্টিং করছো। ওকে, মানে রিয়েল না, ইউ আর অ্যাক্টিং। এখানে একটা কনজাংশন ইউজ করতে পারি যেটাকে বলি অ্যাজ ইফ, ইউ আর অ্যাক্টিং অ্যাজ ইফ মানে যেন। ওকে, যেন, কিন্তু যেনর আলাদা আলাদা থাকতে পারে। এই সিচুয়েশনে যেন মানে অ্যাজ ইফ, তুমি এরকম ভান করছো যেন কিছুই জানো না। সো ইউ আর অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং, you are acting as if you don't know anything. এটা হচ্ছে একটা। আর অ্যাক্টিং এর জায়গায় আরেকটা সুন্দর ওয়ার্ড, সুন্দর ভোকাবুলারি ইউজ করতে পারি, ভোকাবুলারি। ওকে, সো ইউ আর প্রিটেন্ডিং, এই ভোকাবুলারিটা তোমরা লিখে নিও। প্রিটেন্ডিং মানে কি? প্রিটেন্ডিং মানে হচ্ছে আমি কিছু না, কিন্তু সেটা সাজবার চেষ্টা করছি। ওকে, আমি কিছু না, যেরকম তুমি লেট করে এসছো, কিন্তু ইউ আর প্রিটেন্ডিং দ্যাট ইউ ওয়্যার অন টাইম। তুমি তো এরকম করে ভান করছো, মানে তুমি এরকম করে প্রিটেন্ড করার চেষ্টা করছো, তুমি এরকম করে দেখাবার চেষ্টা করছো, শো অফ করার চেষ্টা করছো যে তুমি সময় মতো এসেছো, তুমি কারেক্ট সময় এসেছো, বাট ইউ ওয়্যার লেট, তুমি লেট ছিলে, বাট ইউ আর প্রিটেন্ডিং লাইক ইউ কেম লাইক ফার্স্ট।
তুমি দেখাবার চেষ্টা করছো যে তুমি প্রথম এসেছো সবার মধ্যে। সো ইউ আর প্রিটেন্ডিং লাইক ইউ কেম ফার্স্ট, বাট আই স ইউ কেম 15 মিনিটস লেট, তুমি 15 মিনিট লেটে এসেছিলে, এরকম করে ইউ আর প্রিটেন্ডিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং। তুমি এরকম করে দেখাচ্ছ বা এরকম করার ভান করছো যে তুমি কিছুই জানো না, বা ইউ আর অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে যাই আমরা। ইউ আর অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং। ভেরি গুড, ভেরি গুড, এভাবে প্র্যাকটিস করতে থাকো। ইউ আর অ্যাক্টিং লাইক দ্যাট ইউ ডোন্ট, অ্যাক্টিং লাইক দ্যাট ইউ ডোন্ট নো এনিথিং। না, এখানে দ্যাট ব্যবহার না করে অ্যাজ ইফ ব্যবহার করলে বেশি ভালো হয়। রেহমান মাহমুদ, ইউ আর অ্যাক্টিং অ্যাজ ইফ ইউ ডোন্ট নো এনিথিং। ওকে, দ্যাট না, অ্যাজ ইফ ব্যবহার করে বেশি সুন্দর লাগবে। আরও আগে বোতলটা কিনলে ভালো হতো, আরও আগে বোতলটা কিনলে ভালো হতো। কেউ বলবে সেম, তোমাদের মধ্যে একজন এই সেন্টেন্সটা দিয়েছো। এবার এখানে বোতল কেন জানি না, হয়তো কোনো একটা কথার সোর্সে কথাটা উঠেছিল বাড়িতে, তাই সেম সেন্টেন্সই বলেছো। ইটস ফাইন, বাট এখানে আরও আগে বোতলটা কিনলে ভালো হতো, আরও আগে ফ্যানটা কিনলে ভালো হতো, আরও আগে এই জিনিসটা নিয়ে আসলে ভালো হতো, আরও আগে ওদেরকে বলে দিলে ভালো হতো, আরও আগে কাজটা করে ফেললে ভালো হতো। সমস্ত কিছু একই স্ট্রাকচারে হবে, যে স্ট্রাকচারটা বলতে যাচ্ছি। আরও আগে বোতলটা কিনলে ভালো হতো। সো দুভাবে বলতে পারি, একটা হচ্ছে একটু প্যাসিভের স্ট্রাকচার লাগিয়ে, ওকে, আরেকটা হচ্ছে আমরা বোতলটা কিনে নিলে ভালো করতাম, বা তুমি বোতলটা কিনে নিলে ভালো করতে। যদিও বা এখানে সেন্টেন্সে আমরা বা তুমি বা তোমরা কিছুই নেই, যে তোমরা যদি আরও আগে বোতলটা কিনে নিতে তাহলে ভালো করতে, বা তুমি বা আমি যদি বা আমরা যদি আরও আগে বোতলটা কিনে নিতাম ভালো করতাম। এটা হচ্ছে একটা সেন্স। আরেকটা হচ্ছে আরও আগে বোতলটা কিনে নিলে ভালো হতো। কীভাবে বলবো? এনি আইডিয়া? If you, it would be better if I bought the bottle before. রুমা চৌধুরী, গুড ট্রাই, ভেরি গুড ট্রাই। একদম বোঝা যাচ্ছে যে কি বলতে চেষ্টা করছো। ইট উড বি বেটার ইফ আই বট দ্য বোটল বিফোর, ভেরি গুড ট্রাই। এবার গ্রামাটিক্যালি আরেকটু কারেক্ট করে আমরা দেখবো কীভাবে বলা যায়, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কেউ? ওকে, আর কেউ? এনিওয়ান এলস? দাদা লাইভ কখন স্টার্ট করো? আজকে 11টায় হয়েছিল, 11:10। দাদা আজকে আমার 35টা ভিডিওস কমপ্লিট দেখা হলো। ভেরি গুড, ভেরি গুড, কিপ অন প্র্যাকটিসিং। এই সেন্টেন্সটা আর কেউ বলবে? চন্দন মাহাতো, ইট উড বেটার ইফ আই ব্রট দ্য বোটল আর্লিয়ার। ব্রট তো আনা, বাই থেকে বট হতে পারে, আগে থেকে কিনলে বলছি। ব্রট দ্য বোটল বেটার না, ঠিক পুরো হলো না। ইট উড নাইস ইফ ইউ ব্রট দ্য বোটল বিফোর। সো অনেকেই ব্রট লিখছো, ব্রট না, ব্রট হবে না কেন? কিনলে বলা হচ্ছে। সো কিনলের জন্য বাই থেকে বট হবে, বাইয়ের থার্ড ফর্ম হচ্ছে বট, ব্রট তো হবেই না। ওকে, সো আরও আগে বোতলটা কিনলে ভালো হতো, ইট উড বি লিখছো সবাই, ইট উড বি। সো যেহেতু এখানে বলছে আরও আগে বললো বোতলটা কিনলে ভালো হতো, আরও আগের কথা বলছে, এই জন্য ইট উড বি হবে না। বাট যেটা বললাম যে স্পোকেনে ইট উড বি দিয়ে বলছো, বলো, অসুবিধা নেই। গ্রামাটিক্যালি পুরোপুরি কারেক্ট নয়, এতটুকু বলতে পারি। বাট এটা যদি আরেকটু কারেক্ট করে বলতে চাই, তাহলে ইট উড হ্যাভ বিন বেটার, ইট উড হ্যাভ বিন বেটার ইফ এবার আমি কিনলাম তুমি কিনলাম এসব কিছু না বলে বোতলটা আগে কিনলে ভালো হতো। ইফ দ্য বটল ওয়াজ পারচেজড বা বট, BOUGHT, বট আর্লিয়ার। এটা হচ্ছে একটা উপায়, এটা এই সেন্টেন্সটা বলার। ওকে, আরও এরকম উপায় আছে। আমি অনেক স্পেলিং মিস্টেক করি লেখার সময়। সো ভিডিও শেষে অনেকেই আমাকে কমেন্ট করে বলো। সো কোথাও যদি মানে লাগছে যে আমি বিকেমের জায়গায় এম লিখেছি, লিখিনি, বা ইটা মাঝখানে দিইনি, এরকম না যে সেটা ভুল। সো প্লিজ এই ধরনের ছোটো ছোটো মিস্টেক যেগুলো হয়, দুদিন আগের যে গত ভিডিওতে ইন্ডিপেন্ডেন্সের আমি এনটা দিতে ভুলে গেছি। সো লেখার সময় হয়ে যায়, একটা লেটার চলে গেল, বা কোনো একটা ওয়ার্ড একটা ভুল ইয়ের জায়গায় হয়ে গেল, বা এরকম করে একটা এক্সট্রা কিছু বসে গেলো। সো প্লিজ কনসিডার দিস। এরকম না আমি যেটা লিখছি সেটা সবসময় কারেক্টই হবে। ওকে, সো এটা জাস্ট মিলিয়ে দেখে নিও, হতেই পারে এটা ভুল। আর আমাকে একটু কমেন্টে বলে দিও যদি কোনো কিছু ভুল পাও মাঝখানে। সো ইট উড হ্যাভ বিন বেটার ইফ দ্য বোটল ওয়াজ বট আর্লিয়ার।
বোতলটা যদি আগে কেনা হতো তাহলে ভালো হতো। এবার পরের সেন্টেন্স থেকে অনেকভাবেই বলতে পারো, ইট উড হ্যাভ বিন বেটার ইফ উই বট দ্য বোটল আর্লিয়ার। ইফ উই বট দ্য বোটল আর্লিয়ার, দ্য বোটল এখান থেকে হয়ে যাবে আর্লিয়ার। সো দ্য বোটল ওয়াজ বট আর্লিয়ার, এটা প্যাসিভ, যেটা শুরুতে বললাম যে এটা প্যাসিভ সেন্সে, যে বটলটা আগে কিনা হয়েছিল। যদি এখানে যেহেতু ইফ দিয়ে বলছি, সো তার মানে হয়ে যাচ্ছে বোতলটা যদি আগে কিনা হতো, বোতলটা আগে কিনা হয়েছিল, এর ইংলিশ হচ্ছে দ্য বোটল ওয়াজ বট আর্লিয়ার। কিন্তু যেহেতু এখানে ইফ আছে, ইট উড হ্যাভ বিন বেটার আছে, তো এর মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইট উড হ্যাভ বিন বেটার, আরও ভালো হতো, ইফ দ্য বোটল ওয়াজ বট আর্লিয়ার, বোতলটা যদি আগে কিনা হতো। বা ইফ উই বট বা ইফ আই বট দ্য বোটল আর্লিয়ার, আমি যদি আরও আগে বা আমরা যদি আরও আগে বোতলটা কিনে নিতাম। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে যাই। জাস্ট এ মিনিট। এনিওয়ান এলস? প্রীতিধর, প্যাসিভে কি ওয়াজ নিড টু বি হবে নাকি ওয়াজ নিডেড টু বি হবে? ওয়াজ কোনটা বুঝলাম না, এই সেন্টেন্সে বলছো না অন্য কিছু? ওয়াজ নিড টু বি না ওয়াজ নিডেড টু বি? আচ্ছা, কোনো কিছু আগে কেনা উচিত ছিল। দ্য বোটল ওয়াজ নিডেড টু, the bottle was need to be bought earlier. The bottle was needed to be, yeah, was needed to be, yeah, that is fine, was needed to be, কারণ প্যাসিভ হচ্ছে মানে ওয়াজটা হচ্ছে হেল্পিং ভার্ব আর মেইন ভার্বটা V3 তে থাকবে সব সময়, সো needed to be is fine. Okay, was needed to be bought earlier, fine. সো আচ্ছা, এটাকে আরেকটু গ্রামাটিক্যালি যদি বলি, ইট উড হ্যাভ বিন বেটার ইফ দ্য বোটল হ্যাড বিন বট আর্লিয়ার, ওরকম করেও বলতে পারি, হ্যাড বিন বট আর্লিয়ার, বাট ওটা বেশি কমপ্লেক্স হয়ে যাবে। যেরকম করে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসকে প্যাসিভে করি না, ওকে, কন্টিনিউয়াসেরই প্যাসিভ লাগিয়ে দিই পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভে, এরকম করে যদি সেন্টেন্স খুব বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে একে ইজি করে দেওয়া ভালো। ওকে, ফাইন। নেক্সট, আমি ওকে এত বুঝেও পাঠাতে পারলাম না। সো আমি ওকে পাঠাতে পারলাম না, এটা হচ্ছে মেইন সেন্টেন্স, আমি ওকে পাঠাতে পারলাম না। আই কুডেন্ট সেন্ড হিম, আই কুডেন্ট। এই টেকনিকগুলো আগেও তোমাদেরকে বলেছিলাম যে সেন্টেন্সটা যদি বড় থাকে, এটার মেইন সেন্টেন্স কি, জিস্ট কি, সেটাকে আগে লিখে ফেলবে। সো আমি ওকে এত বুঝিয়েও পাঠাতে পারলাম না, সবটা বানাতে পারছি না ধরো, সো আমি ওকে পাঠাতে পারলাম না, এতটুকু তো পারবো, আমি ওকে পাঠাতে পারলাম না। আই কুডেন্ট সেন্ড হিম, আই কুডেন্ট সেন্ড হিম, আমি ওকে পাঠাতে পারলাম না। ওকে এত বুঝিয়েও বা এত বুঝিয়েও আমি ওকে পাঠাতে পারলাম না, এটা হয়ে গেলো আই কুডেন্ট সেন্ড হিম। এত বুঝিয়েও, even after making him understand, okay, even after making him understand that much বা so much, বা even after trying to make him understand so much, ওরকম করে বলতে পারি। বা এখানে রাজি করাবার জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, কনভিন্স করা, কনভিন্স ওয়ার্ডটাকে লিখলে বেশি সুন্দর হবে। আই কুডন্ট সেন্ড হিম ইভেন আফটার convincing him that much, মানে এত রাজি করিও বা এত বুঝিও, বুঝিয়ের জন্য জেনারেলি মেক আন্ডারস্ট্যান্ড এই ফর্মেশনটা ব্যবহার হয়, কিন্তু এই সিচুয়েশনে যদি এখানে আবার মেক আন্ডারস্ট্যান্ড বলতে চাই তাহলে সেন্টেন্সটা অনেক বড় হয়ে যাবে, যে ইভেন আফটার মেকিং হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট মাচ, ওকে, এত বুঝিও, ইভেন আফটার মেকিং হিম আন্ডারস্ট্যান্ড দ্যাট মাচ আই কুডেন্ট সেন্ড হিম, আমি ওকে পাঠাতে পারিনি, বা আই ফেইলড টু সেন্ড হিম, আমি ওকে পাঠাতে ব্যর্থ হয়েছি, এরকম করে বলতে পারি। আবার সিম্পলি আই কুডেন্ট সেন্ড হিম ইভেন আফটার কনভিন্সিং হিম দ্যাট মাচ, এতটা বুঝিও মানে এতটা রাজি টাজি করিয়েও আমি ওকে পাঠাতে পারিনি। আই কুডেন্ট সেন্ড হিম বা আই ফেইলড টু সেন্ড হিম, কুডেন্টের জায়গায় এরকম করে বলতে পারো আই ফেইলড to send him, I failed to send him even after convincing him that much, বা even after making him understand that much বা so much. Okay, so this is the simple translation. Not simple, এই সেন্টেন্সগুলো একটু টেরামেডা ছিল, একটু ক্রিটিক্যাল ছিল, কঠিন ছিল, বাট ডোন্ট ওয়ারি, এই ধরনের সেন্টেন্সগুলো
যদি খুবই কঠিন মনে হচ্ছে তাহলে সহজ দিয়ে শুরু করো, যে ভিডিওগুলোতে তোমরা সহজ, বাকি ম্যাক্সিমাম এই সিরিজের ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি সহজভাবে বানাচ্ছি। আজকের সেন্টেন্সগুলো একটু টেরামেটা ছিল, কারণ এগুলো তোমাদেরই দেওয়া সেন্টেন্স। সো আমি জমিয়ে রাখবো তোমাদের অনেক সেন্টেন্সগুলো যেগুলো দিচ্ছ, এগুলো সিরিজটার শেষের দিকে করব। সো নেক্সট অ্যাটলিস্ট আরও 10টা ভিডিও আমি খুবই সহজভাবে দেব, বেসিক এবং বিগিনার্স ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, যাতে করে বেসটা যারা এখন নতুন জয়েন করেছো, জাস্ট কয়েকদিন কয়েক মাস হয়েছে জয়েন করেছো, ওরা যেন একটা ইজি গ্রিপ আগে বানিয়ে নাও। কিন্তু এটা আমি জাস্ট 1 ঘন্টা একটা ভিডিও দিয়ে দিলাম, 40 ঘন্টার ভিডিও দিলাম, তোমাদের জার্নিটা ইজি হয়ে যাবে এরকম না। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক ইউর জার্নি স্মুথ, যদি নিজের জার্নি মানে স্পোকেন ইংলিশ শেখা, ইংরেজিতে কথা বলার যে জার্নিটা, যাত্রাটা এটা সাকসেসফুল করতে চাও, তাহলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। রোজ প্র্যাকটিস করতে হবে, রোজ মিনিমাম 3টে জিনিস আমি বলেছি। একটা হচ্ছে শোনা, ওকে, কি শোনা? ইংরেজি কথোপকথন শোনা, ইংরেজি কনভারসেশন শোনা, ইংরেজি গল্প দেখা, ইংরেজি নিউজ চ্যানেল শোনা, ওকে, ইংরেজি ইন্টারভিউ শোনা, ইংরেজিতে কেউ ভাষণ দিচ্ছে সেটা শোনা, স্পিচ শোনা, এগুলো শোনা ডেইলি হাফ অ্যান আওয়ার, 40 মিনিট, 45 মিনিট, যতটা সময় বার করতে পারবে। এটা শোনার জন্য তোমাকে চুপচাপ যে একটা জায়গায় বসেই শুনতে হবে এরকম না, অফিসে যেতে আসতে, অন্য কিছু কাজ করতে, হাউস হোল্ড যেগুলোতে মাথা লাগাতে হয় না, সেখানে শুনতে শুনতে শোনাটাতে মাথা লাগালে যাতে করে প্রনাউন্সিয়েশনগুলো ক্লিয়ার হবে, ওয়ার্ডগুলো ক্লিয়ার হবে, যেগুলো ইজিলি বোঝা যাচ্ছে, এত ইজি জিনিসগুলো শুনবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো, যে ভিডিওগুলো আমি প্রচুর ভিডিও দেখেছি, এর বাইরেও যদি আরও ইউটিউবে প্রচুর হাজারো ভিডিওস আছে, আরও অন্য ক্রিয়েটার টিচার্সদের ভিডিও আছে, যেই ভিডিও দেখছো না কেন 2 থেকে 3টে ভিডিও, 1 ঘন্টা 1.25 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি ভিডিও দেখে সময় নষ্ট করো না। ভিডিওতে 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম ভিডিও দেখলে ইটস ফাইন। এবার 1-1.5 ঘন্টা যে ভিডিও দেখলে ও থেকে কী শিখলে, হোমওয়ার্ক, আমি তোমাদেরকে বলছি এরকম ধরনের সেন্টেন্সগুলো দেখে তোমাদের কাছে যদি মনে হয় সেন্টেন্সগুলো একটু কঠিন মনে হচ্ছে, তাহলে আর কি সেন্টেন্স হতে পারে তোমার কাছে যেগুলো কঠিন মনে হয়, যেখানে ডাবল ওয়ার্ড আছে, ক্যাচ কোচ, ওকে, লাফাতে, ঘুমাতে, ঝিমাতে, এই ধরনের আর কি সেন্টেন্স হতে পারে তোমার কাছে, বা একটু ক্রিটিক্যাল যে আমি একটু লম্বা সেন্টেন্স বানাতে পারছি না, সেই সেন্টেন্সগুলোকে একটা জায়গায় লেখো, একটা খাতা মেনটেন করবে, সেখানে ট্রান্সলেশন করো রোজ। যদি মুশকিল হচ্ছে তাহলে অ্যাটলিস্ট 5টা, 5 হোক 10 হোক, মিনিমাম 5টা সেন্টেন্স, কমপক্ষে 5টা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। উপরে ডান দিকে উপরে কর্নারে আমি 100 ডেজের সিরিজটা আই বাটনে ক্লিক করে দেখতে পারবে সবাই, এখানে দিয়ে দেবো পিন করে, যাতে করে ওটা ক্লিক করে সিরিজটা যারা এখনও শুরু করতে পারো, কারণ ইট উইল হেল্প ইউ ইন আ লট অফ ওয়ে, অনেকভাবে হেল্প করবে তোমাকে নিজের স্পোকেন ইংলিশ বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য এবং প্র্যাকটিসটাকে চালিয়ে যাওয়ার জন্য। আর 3 নম্বর জিনিস যেটা করতে হবে তোমাকে, ডেইলি বলার প্র্যাকটিস। তোমার আর্টিকুলেটরি যে সিস্টেম আছে, যে বাকযন্ত্র যেটা দিয়ে আমরা কথা বলি, সেই সিস্টেমটাকে ইউজ করে রোজ কথা বলতে হবে বেশি করে। সো কথা, কারোর সাথে কথা বলছো, দ্যাট ইজ অলসো গুড, বা তুমি যে হোমওয়ার্কগুলো করলে, এই যে সেন্টেন্সগুলো বানালে, এই সেন্টেন্সগুলোকে জোরে যেন খুব ভালো করে এগুলো রেওয়াজ হয়। সো এগুলো আওড়ানো, রোজ আওড়াবে, ওকে, ডেইলি মিনিমাম 100 থেকে 200 সেন্টেন্সকে 10-20 বার করে আওড়াবে। সো আজকে এই 100টা সেন্টেন্সকে আওড়ালে, একটা সেন্টেন্সকে 10 বার 20 বার করে, ওকে, কালকে অন্য 100টা সেন্টেন্সকে, পরশুদিন অন্য একটা সেন্টেন্সকে, এরকম করে 1 সপ্তাহ পরে এই যে প্রথম দিন যে করেছিলে ওই সেন্টেন্সগুলোকে 10-20 বার করে না, অ্যাটলিস্ট 2 বার করে আওড়ে নাও, ওকে। দ্বিতীয় দিন যেগুলো করেছিলে সেগুলোকে 9 নম্বর দিনে 10-20 বার করতে হবে না, 9 নম্বর দিনের হোমওয়ার্কটা করবে, সেখানে যে নতুন সেন্টেন্সগুলো সেগুলোকে 10-20 বার করবে, কিন্তু দ্বিতীয় দিন যে 100টা সেন্টেন্স ছিল সেগুলোকে 2 বার, ওকে, এরকম করে যাবে। এরকম করে 1 মাস পরে আরেকবার সব কটাকে 1 বার করে অ্যাটলিস্ট রিভিশন দেবে। যখন এরকম করে তুমি আওড়াতে থাকবে আর প্রত্যেকটা সেন্টেন্স ইজিলি মুখের মধ্যে উঠে যাবে, তখন দেখবে কথা বলতে গিয়ে ইজিলি সেন্টেন্স বেরোচ্ছে। প্রশ্ন বেশি করে বানাবে, আর প্রশ্ন যেন ইজিলি বানাতে পারো তার জন্যই আমি কিন্তু WH সিরিজটা তোমাদের জন্য বানাচ্ছি, বেসিক লেভেল থেকে হোয়াট, ওয়্যার, ওয়াই দিয়ে। এই সিরিজে আরও কিছু সেন্টেন্সেস আসবে, আগামীকাল সকালবেলাও একটা ভিডিও আসবে একটা WH ওয়ার্ড দিয়ে ইজি কোয়েশ্চেন কীভাবে বানাতে পারি। প্রশ্ন বানানো শেখো, বেশি করে প্রশ্ন বানাও,
হেল্পিং ভার্ব দিয়ে আর WH ওয়ার্ড দিয়ে তার উত্তর, ইজি উত্তরগুলো দিতে লাগো। যখন বেসিক স্ট্রাকচারগুলোতে মুখ এতটা ফ্রি হয়ে যাবে, তোমার কনফিডেন্ট বেড়ে যাবে, তখন কমপ্লেক্স সেন্টেন্সগুলো আস্তে আস্তে ইজি মনে হবে। কারণ তুমি ওই যে শোনার প্র্যাকটিসটা জারি রাখবে, ওখান থেকে ব্রেন ডেভেলপড হতে থাকবে অটোমেটিক্যালি। সো এইগুলো হচ্ছে টিপস। 3টে জিনিস ডেইলি করতে হবে: ডেইলি শোনা, ডেইলি হোমওয়ার্ক করা, আর ডেইলি আওড়ানো, বলার প্র্যাকটিস করা। সেটা নিজে নিজে আওড়ানো হোক বা কারোর সাথে কথা বলা হোক, এই 3টে জিনিস কিন্তু কন্টিনিউ রাখবে। আর যারা লেখালেখিতে ইন্টারেস্ট রাখো, ওদেরকে লেখালেখিটা করতে হবে, সেটা আলাদা। ওকে, আলাদা প্র্যাকটিস, আলাদা সময় বার করে করতে হবে, যে আমার স্পেলিং মিস্টেক যেন না হয়, আমি যেন লেখাতে একটু ভালো করতে পারি। ওরা যা পড়ছে ওগুলোকে লেখালেখি প্র্যাকটিস করতে হবে। বাট শুধু স্পোকেন ইংলিশে এই 3টে জিনিসকে অ্যাভয়েড করতে পারবে না। সপ্তাহে 7 দিন হচ্ছে না, 6 দিন কিন্তু প্র্যাকটিস করতেই হবে। 2 ঘন্টা 3 ঘন্টা এতটুকু সময় বার করতেই হবে। ওকে, এতটুকু যদি করো, 6 মাস যদি কন্টিনিউ রাখো, তুমি আর চাইলেও একটা ল্যাঙ্গুয়েজকে ভুলতে পারবে না, মানে ছেড়ে দিতে পারবে না। তখন তুমি ওটাকে রোজ প্র্যাকটিস না করলেও ওটাতে ইমপ্রুভ করতে থাকবে। আশা করি আমার এই টিপসগুলো তোমরা কাজে লাগিয়ে নিজের লাইফে স্পোকেন ইংরেজির যে টার্গেটটা তোমরা নিয়েছো, যে গোলটা তোমাদের আছে, সেটা সাকসেসফুল করতে পারবে, সেটাকে কন্টিনিউ করবে তোমরা। ওকে, এই টিপসগুলোকে যদি কাজে লাগিয়ে প্র্যাকটিস করো, রোজ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু কোনোভাবেই অসফলতা সম্মুখীন হতে হবে না। ইউ উইল গেট সাকসিড। আর আমিও এইভাবেই করেছি। একজন জিজ্ঞেস করছিলাম আজকে যে আমি আমার স্পোকেন ইংলিশ স্কিল কীভাবে ইমপ্রুভ করেছি। দিস ওয়াজ অনলি ওয়ে। এবং আজকে তোমরা বললে বিশ্বাস করবে না, আজ অবধিও আমি কিন্তু শোনার, আর স্পেশালি শোনাটা কিন্তু ছাড়িনি। তো শোনাটা সবচেয়ে নাম্বার 1 ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমি মুভিজ বেশি ইংলিশে দেখি না। ওকে, যদি কোনো ট্রান্সলেশন না থাকে বা ইটস ফাইন, কোনো মুভির কোনো ইয়ে নেই, ইংলিশ মুভি। আদারওয়াইজ জেনারেলি আমি পডকাস্ট শুনি, জেনারেলি আমি স্পিচেস শুনি, কনভারসেশনস শুনি, আর্টিকেলসগুলো, স্পেশালি কারোর কথা, কারোর একটা আর্টিকেল বলছে, কিছুর উপরে কথা বলছে, সেই জিনিসগুলো শুনি। আর এগুলোর মাধ্যমে কিন্তু আমার শোনার পার্টটা কমপ্লিট হয়ে যায়। আর বলার পার্ট যখন ইংলিশে কোথাও যেখানে সুযোগ পাচ্ছি ইংলিশে বলি, সেটাতে কমপ্লিট হয়ে যায়। আর হোমওয়ার্ক তোমাদের থেকে এখনও আজকের দিনেও কিন্তু আমি বেশি হোমওয়ার্ক করি। ওকে, যে হোমওয়ার্কের কথা বললাম, আমি কিন্তু হোমওয়ার্ক করে করে তারপরে তোমাদের সামনে এসে ভিডিও দিই। সো যেই ভিডিওটাই দিচ্ছি তার পেছনে আমাকে হোমওয়ার্ক করতে হয়। সো তোমরা যদি মনে করো যে আমরা ইংরেজি জানি না, ওকে, আর মানে কিভাবে হবে, জাস্ট আমার যদি মনে করো যে হ্যাঁ তুমি তো ইংরেজি জানো অলরেডি, তোমার আর কি প্র্যাকটিস করতে হবে, বিলিভ মি সিরিয়াসলি, আমি আজকেও যতটুকু সময় দিই এই ল্যাঙ্গুয়েজটাকে আরও পারফেক্ট করার জন্য, নিজের প্রোনাউন্সিয়েশনকে পারফেক্ট করার জন্য, হোমওয়ার্ক করে তোমাদের জন্য ভালো কন্টেন্ট বানানোর জন্য এতটা সময় যদি তোমরা দাও, তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই চিন্তা করতে হবে না যে আমি ইংরেজি পারি না, কিছুই কীভাবে পারবো। সো যারা যারা কমেন্ট করছো যে আমি কিছুই পারি না, প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমার একদম বেসিক সিরিজ থেকে শুরু করো, রোজ ভিডিও দেখে রোজ প্র্যাকটিসটা চালিয়ে যাও, ইউ উইল সি দ্য রেজাল্ট ভেরি সুন। ওকে, খুব তাড়াতাড়ি নিজের মধ্যে চেঞ্জেস দেখতে পাবে, সেই রেজাল্ট দেখতে পাবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ দ্য পিপল অ্যারাউন্ড ইউ। অনেকেই কমেন্ট করে যাচ্ছ, তাদের টিপসগুলো অনেক ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ সুমন চক্রবর্তী। আমার বাকি সেন্টেন্সগুলোর কী হবে, বাকি সেন্টেন্সগুলো সলভ করুন যেগুলো ট্রান্সলেশন ডে 13-তে রয়েছে। সুমন চক্রবর্তী, আমি অনেক সেন্টেন্সই লিখে রেখেছি, মেবি যেগুলো এটাতে কভার হয়নি অন্য কোনো না কোনো ভিডিওতে এই সিরিজে কভার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে, টেক কেয়ার এভরিওয়ান। স্যার হ্যাড লেফট দ্য লাইভ সেশন বিফোর আই কেম। স্যার হ্যাড লেফট দ্য লাইভ সেশন বিফোর আই কেম। স্যার এই সেন্টেন্সটা কি ঠিক আছে? একদম ঠিক আছে, যে আমি আসার আগে স্যার লাইভ সেশন থেকে চলে গেছিলো। একদম ভেরি গুড। প্যাসিভ ভয়েস ভিডিও দেন। প্যাসিভ ভয়েসে অলরেডি 100 ডে সিরিজে প্যাসিভ ভয়েসের ব্যাপারে অনেক কিছু বলে রেখেছি, তারপরেও এই সিরিজ কিছু না কিছু আসতে থাকবে। সো স্টে টিউনড, প্রত্যেকটা ভিডিও দেখে প্র্যাকটিস করো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার অফ দ্য পিপল অ্যারাউন্ড ইউ। কিপ লার্নিং সামথিং নিউ এভরি ডে and keep growing in your life.